হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ইন্টারভিউ গাইডেন্স সম্পর্কিত একটি বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করব। অর্থাৎ কিভাবে আপনারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ইন্টারভিউতে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ধারণা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং সম্পূর্ণ গাইডেন্সটাই আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এরকম ভাবে যদি আপনারা প্রস্তুতিগুলো নিতে থাকেন, এই ভিডিওর মাধ্যমে যে টপিকগুলো আলোচনা করে দেবো সেই রকম করে যদি আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু খুব ভালো ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন। এবং আপনাদের কি কি প্রশ্ন ইন্টারভিউ রাউন্ডে করা হতে পারে সেই রকম প্রশ্নও কিন্তু আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য প্রত্যেক প্রার্থীর কাছে কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন এবং খুব ভালো লিখিত পরীক্ষা দিয়েছেন, তারা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং যাদের মনে হচ্ছে যে তারা কাট অফ ক্লিয়ার করতে পারবে, তারা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। এবং বাদবাকি সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং অবশ্যই এরকম বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে আমাদের বেশ কিছু টাইম লাইন দেখে নিতে হবে। অর্থাৎ আপনাদের এই যে পুরো ইন্টারভিউটা, এটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে হতে পারে। যেহেতু শূন্যপদ অনেকটাই আছে আর যেহেতু অনেক জনাকেই ইন্টারভিউর জন্য ডাকা হবে, তার জন্য প্রার্থী বেশি থাকার কারণে এটা কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু ইন্টারভিউ হতে পারে। তো আমি একটা টাইম ধরে নিই, সেটা হচ্ছে 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আপনাদের কিন্তু পুরো ইন্টারভিউর প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে এই ইন্টারভিউতে মোট 5খানা পর্যায়ে আপনাদের কিন্তু ফেস করতে হবে। সবার প্রথমে আসছে প্রস্তুতি বা বেশভূষা। অর্থাৎ বাড়ি থেকে কেন্দ্র পর্যন্ত আপনারা কিরকম ভাবে কি কি ড্রেস পরবেন, কোনটা অ্যাভয়েড করবেন, সবকিছু সম্পর্কিত বলবো। এবং তারপরে আপনারা যখন ইন্টারভিউ রাউন্ডে বা ইন্টারভিউ হলে প্রবেশ করবেন সেই সম্পর্কে বলবো। এবং যখন আপনারা চেয়ারে বসবেন সেই বসার ভঙ্গি, আপনাদের শারীরিক ভাষা, সেই সম্পর্কে আলোচনা করব। এবং আপনাদের যখন ইন্টারভিউ শুরু হবে, অর্থাৎ কথোপকথন বা প্রশ্ন উত্তর পর্ব যখন শুরু হবে, তখন আপনারা কোন প্রশ্নগুলি অ্যাভয়েড করবেন, কি কি করবেন, কি কি করবেন না, সেই সম্পর্কে আলোচনা করব। এবং যখন আপনাদের ইন্টারভিউ শেষ হয়ে যাবে এবং সেই ইন্টারভিউ শেষ হওয়ার পর আপনারা কিভাবে আবার ইন্টারভিউ ঘর থেকে বেরোবেন সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। এবং সবশেষে বেশ কিছু প্রশ্নও আপনাদের কাছে তুলে ধরবো, যেগুলো কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউয়ারই কিন্তু করে থাকে। তো প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। তো সবার প্রথমে আমরা দেখবো যে ড্রেস কোড, অর্থাৎ কোনটা আপনারা করবেন আর কোনটা আপনারা করবেন না, সেটা কিন্তু খুব ভালো করে এখানে বলে দেওয়া আছে। যেমন পুরুষদের জন্য হালকা রঙের ফুল শার্ট, গাঢ় ফর্মাল প্যান্ট এবং পালিশ করা বুট জুতো এবং জামা কিন্তু অবশ্যই আপনাদের ইন করতে হবে এবং বেল্ট পরতে হবে। এবং এই রকম ড্রেস কোড আপনাদের কিন্তু ফলো করতে হবে যারা যারা পুরুষ ক্যান্ডিডেট আছেন। এছাড়াও মহিলাদের জন্য হালকা রঙের সালোয়ার কামিজ, কুর্তি বা সুতির প্যান্ট, অর্থাৎ ফর্মাল ড্রেস কোডই আপনাদের কিন্তু পরতে হবে। এবং অবশ্যই সাধারণ হেয়ার স্টাইল এবং পরিষ্কার করা ইস্ত্রি করা পোশাকে আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য পরে যেতে হবে। আর কোন জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করবেন, অর্থাৎ আপনারা স্পোর্টস শু অ্যাভয়েড করবেন বা মহিলাদের ক্ষেত্রে হিল জুতোটাকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবেন। এছাড়াও আপনারা রঙিন বা উগ্র পোশাক পরবেন না এবং উগ্র প্রসাধনী যেমন কড়া পারফিউম, তারপর উজ্জ্বল লিপস্টিক বা মেয়েদের ক্ষেত্রে বড় বড় নখ রাখা চলবে না। তো এইরকম জিনিসগুলো আপনাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। যতটা সম্ভব ফর্মাল ড্রেস কোডই আপনাদের কিন্তু পরতে হবে। এবং এখানে যেগুলো বলে দেওয়া আছে সেই রকম করে যদি আপনারা, অর্থাৎ সেই রকম ড্রেস কোড মেনটেন করে যদি আপনারা যান, অর্থাৎ আপনাদের ভিজুয়াল ইমপ্রেশন যদি সঠিক থাকে, অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিজুয়াল ইমপ্রেশন। অর্থাৎ আপনাকে দেখেই যেন ইন্টারভিউয়াররা বুঝতে পারে যে আপনি এই কাজটির জন্য সিরিয়াস আছেন এবং তার পাশাপাশি স্বভাব চরিত্রও কিন্তু ঠিক আছে। আর এটাই কিন্তু আপনাদের এই ভিজুয়াল ইমপ্রেশনের মাধ্যমে কিন্তু লক্ষ্য করে নেবে ইন্টারভিউয়াররা। আর সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের এই পোশাক নির্বাচনের মাধ্যমে। তো এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু সবার প্রথমের পার্ট। এবং এই ড্রেস পরেই আপনাদের কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে। এবং তারপর আপনারা যখন ইন্টারভিউ হলে প্রবেশ করবেন, সেই ইন্টারভিউ হলে প্রবেশ করার প্রথম 10 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার যখন ডাক আসবে ইন্টারভিউর জন্য এবং আপনি যখন যাবেন, সেই ইন্টারভিউ ঘরে ঢোকার আগে আপনাদের কিন্তু অনুমতি গ্রহণ করতে হবে। যেখানে স্টেপ 1 হচ্ছে আপনাদের ইন্টারভিউ হলে ঢোকার আগে অনুমতি গ্রহণ করতে হবে, যেখানে দরজায় দাঁড়িয়ে বিনীতভাবে আপনাদের বলতে হবে স্যার অথবা ম্যাম, যারাই ইন্টারভিউ নেবেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে হবে। যদি ম্যাম থাকে বা যদি স্যার থাকে সেক্ষেত্রে বলবেন স্যার আমি কি আসতে পারি। যদি ম্যাম থাকে সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ম্যাম
আমি কি আসতে পারি? যদি তারা অনুমতি দেয় তবেই আপনাদের কিন্তু ঘরে প্রবেশ করতে হবে। এবং অবশ্যই আপনারা যখন দরজা থেকে প্রবেশ করবেন এবং ইন্টারভিউ যে টেবিল থাকবে সেই যে ডিস্টেন্সটা আপনাদের কভার করতে হবে সেটা কিন্তু স্টেপ 2 এর মধ্যে পড়ছে। এবং এই যে এইটুকু পথ আপনারা হেঁটে যাবেন স্বাভাবিক এবং শান্ত প্রায় শব্দহীন পদচালনায় আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। অর্থাৎ আপনারা যখন হাঁটবেন কোনো রকম শব্দ যাতে না হয় বা অতিরিক্ত হাঁটার আওয়াজ যাতে না আসে সেই দিকটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং এরকম করেই আপনাদের কিন্তু বাড়িতে প্র্যাকটিস রেগুলার করতে হবে। এরপর আপনি যখন চেয়ারে বসবেন অর্থাৎ বসার যে জায়গাটা থাকবে সেখানে বসাটা কিন্তু স্টেপ 3 এর মধ্যে পড়ে যাবে। অর্থাৎ নির্ধারিত যে চেয়ার থাকবে সেই চেয়ারের পাশে গিয়ে শান্ত হয়ে আপনাকে দাঁড়াতে হবে এবং যারা ইন্টারভিউ নেবেন তারা যখন বলবে বসতে তখনই আপনাকে কিন্তু বসতে হবে। যতক্ষণ না অনুমতি দিচ্ছে তার আগেই আপনাদের কিন্তু চেয়ার টেনে বসে পড়া কিন্তু যাবে না। অবশ্যই এই যে জিনিসগুলো বলে দেওয়া আছে অর্থাৎ স্টেপ 1 আমি যেটা বললাম অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। অর্থাৎ নাম ডাকা মাত্রই হুড়মুড় করে বা অনুমতি ছাড়াই কক্ষে আপনাদের কিন্তু ঢুকে পড়লে হবে না। অনুমতি নিয়ে ঢুকতে হবে, খুব শান্তভাবে আপনাদের এগিয়ে যেতে হবে যাতে কোনো রকম হাঁটার শব্দ যাতে না হয় এবং আপনাদের যে নির্ধারিত চেয়ার থাকবে তার পাশে গিয়ে শান্ত হয়ে দাঁড়াতে হবে। এবং যতক্ষণ না যারা ইন্টারভিউ নিচ্ছে তারা যতক্ষণ না বলছে বসতে ততক্ষণ আপনারা কিন্তু বসতে পারবেন না। অবশ্যই এই প্রোটোকলগুলো আপনাদের কিন্তু ফলো করতে হবে যেটা হচ্ছে দা এন্ট্রি প্রোটোকল। প্রথম 10 সেকেন্ড এটা কিন্তু খুবই ভাইটাল। এরপর যখন আপনাকে বসতে বলবে সেই বসারও একটা ভঙ্গি কিন্তু আপনাদের থাকবে। যেমন আদর্শ ভঙ্গি যেটা থাকছে সেটা হচ্ছে মেরুদণ্ড আপনাদের কিন্তু সোজা রাখতে হবে, যেটা হচ্ছে আপনাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং আপনাদের যে চেয়ার থাকবে সেই চেয়ারের দিকে হালকা হেলান দিয়ে আপনাদের বসার কিন্তু চেষ্টা করতে হবে এবং আত্মবিশ্বাস ও শৃঙ্খলার পরিচয় কিন্তু আপনাদের দিতে হবে। এমন পরিচয় দেবেন যে আপনাকে দেখে মনে হয় আপনি কনফিডেন্ট আছেন এবং আপনি শান্ত আছেন। এরকম আদর্শ ভঙ্গিতে আপনাদের বসতে হবে। আর এখানে যে বিপজ্জনক ভঙ্গিগুলো বলে দেওয়া আছে অর্থাৎ আপনাকে চেয়ারে গা এলিয়ে বসা বা যদি রিভলভিং চেয়ার দেয় সেখানে অকারণে ঘোরা বা দোলা থেকে আপনাদের বিরত থাকতে হবে। অযথাই টেবিলের সামনের উপর ঝুঁকে পড়া বা টেবিলের উপর ভর দেওয়া এগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, যখন আপনি বসবেন অর্থাৎ চেয়ার টেনে যখন বসবেন অযথা যেন কর্কশ শব্দ বা চেয়ার টানার শব্দ যেন না হয় এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনাদের বসার ভঙ্গিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটাও কিন্তু যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু খুবই ভালো করে লক্ষ্য করেন। তো এই যে বিষয়গুলো আমি আপনাদের কাছে বলছি এগুলো কিন্তু প্রাথমিক স্টেপ হলেও প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবেন, যদি বেশি করে প্র্যাকটিস করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু ইন্টারভিউ হলে এগুলো অবশ্যই কিন্তু এগুলো কাজে লাগবে। তো এরপর হচ্ছে আপনারা যখন বসলেন আপনারা কি করবেন না কি করবেন না, অর্থাৎ আপনাদের বসার পর সেফ জোন কোনটা এবং ডেঞ্জার জোন কোনটা অবশ্যই এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ইন্টারভিউর যে টেবিল থাকবে যেখানে প্যানেল যারা ইন্টারভিউ নেবেন তারা কিন্তু এই ইন্টারভিউ টেবিলের যদি আপনারা এইখানে বসে থাকেন তার উল্টো দিকে যারা ইন্টারভিউ নেবেন তারা বসে থাকবে এবং সামনে যে টেবিলটা থাকবে এই টেবিলটাই হচ্ছে আপনাদের ডেঞ্জার জোন। আর সেফ জোন কোনটা না, আপনি যেখানে বসে আছেন আপনার সেই বসার কোলটাই কিন্তু অর্থাৎ নিজের কোলটাই হচ্ছে আপনার সেফ জোন, যেখানে আপনারা ফাইল থেকে শুরু করে ডকুমেন্টস সমস্ত কিছুই কিন্তু আপনাদের কোলের উপর রাখতে হবে বা রাখবেন। আর হাত কিন্তু স্বাভাবিকভাবে ফাইলের উপর বা কোলের উপরই কিন্তু স্থির রাখবেন এবং এটাই হচ্ছে আপনার সেফ জোন। আর ডেঞ্জার জোন এবং কোনগুলো আপনারা করবেন না তার মধ্যে হচ্ছে যে টেবিল থাকবে যারা ইন্টারভিউ নেবে তাদের যে টেবিল থাকবে সে টেবিলের উপর ফাইল রাখা বা টেবিলে আঙুল দিয়ে অযথা আঘাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এবং ডেঞ্জার জোনের মধ্যে নিজের শরীরটাও কিন্তু পড়ছে, যেখানে অনেকেরই একটা বদ স্বভাব আছে যে নার্ভাস ফিল করলেই দাঁত দিয়ে নখ কাটা, চুল বা পোশাক ঠিক করা এগুলো কিন্তু কোনো রকম ভাবে ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু করা যাবে না। এবং অবশ্যই আর একটা ডেঞ্জার জোন হচ্ছে টেনশনে হাত ঘেমে গেলে, অর্থাৎ অনেকেরই টেনশন হলে বেশি টেনশন হলে হাত ঘেমে যায়, কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেই ইন্টারভিউ সময় টেনশন তো থাকবেই, কিন্তু টেনশন হলেও যখন হাত ঘামবে প্যান্টের উপর অযথা হাত ঘষে ঘাম মোছার চেষ্টা থেকে কিন্তু বিরত থাকতে হবে, যেটা কিন্তু খুবই দৃষ্টিকটু বা যারা ইন্টারভিউ নেবেন তাদের পছন্দ কিন্তু নাও হতে পারে। অবশ্যই এই জিনিসগুলো আপনারা করবেন না। এবং আপনাদের সেফ জোন হচ্ছে আপনাদের কোল, যেখানে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপনারা কোলের উপর রাখবেন এবং সেখানেই আপনাদের কিন্তু হাতটাও রাখতে হবে এবং খুব শান্তভাবে কনফিডেন্সের সাথে আপনাদের কিন্তু সেই চেয়ারে বসতে হবে। তো এইগুলো যখন আপনারা কমপ্লিট করবেন এরপরই আসবে আপনাদের ভয়েস, অর্থাৎ আপনাকে যখন ইন্টারভিউরা প্রশ্ন করবে সে প্রশ্নের উত্তর আপনারা কিরকম স্বরে দেবেন, অর্থাৎ খুব আস্তে আস্তে কথা বলা কিন্তু যাবে না। অর্থাৎ কোনো পরীক্ষক যখন আপনাকে প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর আপনারা এমন দিলেন যে যে পরীক্ষক থাকবে সে শুনতেই পেল না। এর ফলে কি হবে না, পরীক্ষকের মনে হবে আপনি আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন বা আপনি কনফিডেন্স নয়, তার জন্যই আপনি সেই প্রশ্নের উত্তর জোরে দিতে পারছেন না। আবার এতটাও জোরে দেবেন না যেটা মনে হয় আপনি চিৎকার করছেন। অর্থাৎ আপনাকে
প্রশ্ন করলো আপনি কি এই চাকরিটা চান, আপনি অতিরিক্ত উচ্চস্বরে বললেন বা চিৎকার করে বললেন হ্যাঁ স্যার আমি চাকরিটা চাই, তো এরকম করে চিৎকার করে বললে কিন্তু হবে না, সেটা কিন্তু খুবই পোলাইটলি বলতে হবে এবং পরিমিত স্বরে আপনাদের কথা বলতে হবে। অর্থাৎ এখানে যে মিটারটা দিয়ে দিয়েছে, যে গ্রিন জোনটা আছে, এই গ্রিন জোনের মধ্যে আপনাদের কথা বলতে হবে, অর্থাৎ মধ্যম ও আত্মবিশ্বাসী স্বরে আপনাদের কথা বলতে হবে। যেখানে এটা কিন্তু আপনারা বাড়িতে আয়নার সামনে বা পরিবারের সদস্যদের সাথে কথা বলে একটি স্পষ্ট, শান্ত এবং পরিমিত স্বর আপনারা কিন্তু অনুশীলন করতে পারেন। এবং অবশ্যই আপনাদের শব্দ উচ্চারণের জন্য স্পষ্ট এবং সেই শব্দ যেন তাড়াহুড়ো মুক্ত হয়, সেই দিকটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এটাও কিন্তু অর্থাৎ কথা বলার বা আপনারা কিরকম ভাবে কথাটা বলছেন, খুব আস্তে না খুব জোরেও না, পরিমিত স্বর আপনাদের একটা মেনটেন করতে হবে যখন আপনারা ইন্টারভিউ দেবেন এবং যখন কোশ্চেন অ্যান্সার পর্ব চলবে তখন। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন। নেক্সট হচ্ছে আপনাকে যখন যে পরীক্ষক থাকবে সে যখন প্রশ্ন করবেন, এমন প্রশ্ন হতেই পারে আপনার সেই প্রশ্নটার উত্তর জানা নেই বা সেই মুহূর্তে আপনার সেই উত্তরটা মনে পড়ছে না। যদি এরকম প্রশ্ন হয় আপনাকে সরাসরি বিনীত স্বীকারোক্তি কিন্তু করে দিতে হবে, অর্থাৎ এরকম বলতে হবে দুঃখিত স্যার এই মুহূর্তে বিষয়টি আমার জানা নেই, বা স্যার এই উত্তরটি আমার স্মরণে নেই, এরকম করে আপনাদের সেই প্রশ্নটিকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর এটি যদি আপনারা করেন কোন রকম আর্গুমেন্টে না গিয়ে যদি আপনারা এই উত্তরটি বলেন, সেক্ষেত্রে যে পরীক্ষক থাকবে সে আপনার উপর ইমপ্রেসড হবে এবং এর ফলে আপনার সততা এবং নম্রতা কিন্তু প্রকাশ করবে। আর যদি আপনি সেটি না করে ভনিতা করেন বা পেঁচিয়ে গল্প বানিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে যারা ইন্টারভিউয়ার থাকবে, যারা পরীক্ষক থাকবে, তাদের কাছে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে আপনার উত্তরটা জানা নেই সত্ত্বেও আপনি কোন রকম স্বীকারোক্তি না দিয়ে অযথা গল্প বানিয়ে উত্তর বলার চেষ্টা করছেন। আর এটি যখন প্রমাণ হয়ে যাবে তখন কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে পরীক্ষকের কাছে। অর্থাৎ আপনি যে প্রশ্নের উত্তর জানবেন না সেই প্রশ্নটা কিন্তু সরাসরি ভাবে বলবেন দুঃখিত স্যার এই বিষয়টি আমার জানা নেই, বা স্যার এই উত্তরটি আমার স্মরণ নেই, এরকম ভাবে আপনাদের কিন্তু স্বীকারোক্তি দিতে হবে। আর এরকম প্রশ্ন হতে পারে যে পরীক্ষক করলো কিন্তু আপনি বুঝতে পারলেন না, সেক্ষেত্রেও আপনি কিন্তু খুব বিনীতভাবে বলবেন যে পুনরায় প্রশ্নটিকে বলার জন্য আপনি কিন্তু অনুরোধ জানাতে পারেন। আর পুরোটাই হবে কিন্তু খুবই পোলাইটলি ভাবে আপনাদের বলতে হবে, অর্থাৎ বিনীত স্বরে আপনাদের বলতে হবে। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। নেক্সট হচ্ছে যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে সেই শেষ ইমপ্রেশনটাও আপনাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রথম থেকে কোশ্চেন অ্যান্সার রাউন্ড পর্যন্ত যে কটা স্টেপ আমি আপনাদের কাছে দেখালাম, প্রত্যেকটা স্টেপ যদি আপনারা খুব ভালোভাবে মেনটেন করতে পারেন কিন্তু শেষ ইমপ্রেশনটা যদি আপনারা না দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুরো ইন্টারভিউটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি ভালো ইন্টারভিউ দিলেও এই শেষ একটি কাজের জন্য আপনাদের কিন্তু পরবর্তী রাউন্ডে সিলেকশন নাও হতে পারেন আপনারা। অর্থাৎ শেষ ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, যেখানে আপনাদের যখন ইন্টারভিউ শেষ হয়ে যাবে পরীক্ষক যখন বলবেন আপনি এবার আসতে পারেন, তখন আপনি বিনীতভাবে বলবেন ধন্যবাদ স্যার বা ধন্যবাদ ম্যাডাম বলে আপনাদের সম্মতি জানিয়ে চেয়ার থেকে খুব আস্তেভাবে উঠতে হবে এবং খুব শান্তভাবে চেয়ারটিকে যথাস্থানে রেখে শান্তভাবে দরজা থেকে বেরিয়ে আপনাদের আসতে হবে। আর আপনারা কোন কাজটি থেকে বিরত থাকবেন সেটা হচ্ছে না বলে বা হঠাৎ করে উঠে পড়া, সম্পূর্ণরূপে কিন্তু অভদ্রতার একটা প্রকাশ পাবেন যে পরীক্ষক থাকবে তার কাছে। অর্থাৎ যে পরীক্ষক আপনাকে প্রশ্ন করছে সে যতক্ষণ না বলছে আপনি এবার আসতে পারেন ততক্ষণ আপনাকে কিন্তু চেয়ার থেকে ওঠা যাবে না, এবং যদি বলে আপনি এবার আসতে পারেন তখনও কিন্তু হুট করে আপনাকে উঠলে হবে না, সেটাও কিন্তু আপনার অভদ্রতার একটা প্রকাশ পাবে পরীক্ষকের কাছে। এবং বাইরে বেরিয়ে অন্য প্রার্থীদের সাথে অযথা প্রশ্ন বা কাট অফ নিয়ে বিতর্ক করে নিজের বা অন্যদের মানসিক চাপ আপনি বাড়াবেন না। আপনার যখন ইন্টারভিউ হয়ে যাবে এবং আপনি যখন রুম থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর আপনার সমস্ত কিছু নিয়ে আপনাকে কিন্তু যদি ওয়েট করতে বলে আপনি ওয়েট করবেন, আদারওয়াইজ আপনাকে কিন্তু চুপচাপ বাড়ি ফিরে চলে আসতে হবে। তো এরকম ভাবে যদি আপনারা আপনাদেরকে প্রিপেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সুষ্ঠু খুব ভালো একটি ইন্টারভিউ আপনারা দিতে পারবেন। অর্থাৎ ইন্টারভিউ দেওয়ার জন্য যে কটা স্টেপ আমি আপনাদের কাছে তুলে ধরলাম, প্রত্যেকটা স্টেপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এইগুলো আপনাদের কিন্তু ফলো করতে হবে। তো এরপর আসি, আপনারা যখন রুমে প্রবেশ করবেন এবং আপনাদের যখন কোশ্চেন অ্যান্সার পর্ব শুরু হবে তখন আপনাদের কি কি প্রশ্ন করা হবে। তো এবার আমি সেই স্লাইডে চলে যাচ্ছি। তো সেখানে আপনাদের দেখতে হবে, অর্থাৎ আপনি যখন ইন্টারভিউ হলে প্রবেশ করলেন কিভাবে প্রবেশ করবেন, কি কি প্রোটোকল আপনাদের ফলো করতে হবে সেগুলো আমি কিন্তু আগে আলোচনা করে দিয়েছি।
এরপর যখন আপনাদের প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে তখন যে প্রশ্নটি প্রত্যেক ইন্টারভিউয়ারকে ফেস করতে হয় সেটা হচ্ছে নিজের সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন আপনাদের কিন্তু দিতে হবে। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু পুরো ইন্টারভিউটা ইংলিশেও দিতে পারেন আবার বাংলাতেও দিতে পারেন। আপনারা যে ভাষাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ভাষাতেই আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারেন। যদি এরকম প্রশ্ন করে নিজের সম্পর্কে কিছু বলুন বা সেলফ ইন্ট্রোডাকশন দিন, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে স্যার ম্যাম, আপনার নাম বলবেন, তারপর আপনার জেলার নাম বলবেন, সেই জেলা থেকে আপনি আসছেন, তারপর আপনি কি পাস করেছেন অর্থাৎ এমএ করেছেন, এবং তার পাশাপাশি যদি বিএড করে থাকেন সেক্ষেত্রে বলবেন আমি এমএ বিএড পাস করেছি, আমি একজন পরিশ্রমী মানুষ এবং নতুন কিছু শিখতে ভালোবাসি। তো এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে পারেন। এখানে একটা কথা বলে রাখি, আপনারা এখানে অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে যে কটা জিনিস বলবেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু পরবর্তীকালে যারা পরীক্ষক থাকবে তারা কিন্তু প্রশ্ন করতেই পারে। যেমন আপনার ডিগ্রি নিয়ে প্রশ্ন হতে পারে, আপনি যে জেলায় বাস করেছেন সেই জেলা থেকে প্রশ্ন হতে পারে, অর্থাৎ আপনার সেই জেলার বিডিওর নাম কি, সেই জেলার একজন ফেমাস ব্যক্তির নাম আপনাদের জিজ্ঞেস করতে পারে। তো এরকম ভাবে পয়েন্ট ধরে ধরে প্রশ্ন কিন্তু করবে যারা পরীক্ষক থাকবে তারা। এবং এর পরবর্তীতে যে প্রশ্ন হতে পারে, যে এরকম প্রশ্ন করতেই পারে যে এত পড়াশোনা অর্থাৎ এমএ বিএড করে কেন আপনি গ্রুপ ডি বা ক্লার্ক পদে কাজ করতে চাইছেন। যারা যারা হায়ার এডুকেশন কমপ্লিট করেছেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটি কমন প্রশ্ন, প্রত্যেককেই করে, তো আপনাকেও কিন্তু করতে পারে। তখন আপনাকে উত্তর দিতে হবে স্যার বর্তমানে সরকারি চাকরির স্থায়িত্ব এবং সামাজিক মর্যাদা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর আমি বিশ্বাস করি আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে স্কুলের প্রশাসনিক কাজ এবং শৃঙ্খলা বজায় রাখতে অন্যদের চেয়ে বেশি সাহায্য করবে। আর যেহেতু কোনো কাজই ছোট নয়, যদি তা সততার সাথে করা যায় সেক্ষেত্রে কোনো কাজই ছোট নয়। তো এরকম ভাবে একটি উত্তর অর্থাৎ একটি কম্প্যাক্ট উত্তর আপনারা কিন্তু দিতে পারেন যারা যারা উচ্চশিক্ষিত আছেন, এবং যাদের যাদের এই প্রশ্নটা করবে তারা কিন্তু এরকম ভাবে উত্তর দিতে পারেন। এছাড়াও এর পরবর্তীতে আরো একটি প্রশ্ন করে যেটা হচ্ছে গ্রুপ ডি বা ক্লার্ক পদে মূল কাজ বি বলে আপনি মনে করেন, এরকম প্রশ্ন কিন্তু করতে পারে। এবং এর আগে গ্রুপ ডি বা ক্লার্ক পোস্টে যখন ইন্টারভিউ হয়েছে তখন কিন্তু এরকম প্রশ্ন করেছে। তো সেক্ষেত্রে আপনারা উত্তর দিতে পারেন যে অর্থাৎ যারা যারা ক্লার্ক পোস্টের জন্য ইন্টারভিউ দেবেন বা এরকম প্রশ্ন যখন করবেন তখন আপনাদের বলতে হবে স্কুলের নথিপত্র গুছিয়ে রাখা, ক্যাশবুক মেনটেন করা এবং অফিসের কাজে প্রধান শিক্ষককে সহায়তা করা। তো এইগুলো যেহেতু প্রধানত ক্লার্ক পোস্টের জন্য কাজ, এগুলোকে আপনাকে কিন্তু তুলে ধরতে হবে উত্তরের আকারে। এবং গ্রুপ ডি পোস্টের জন্য আপনাকে বলতে হবে স্কুলের ঘন্টা বাজানো, ফাইল আদান প্রদান করা এবং স্কুলের সামগ্রিক শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখতে এই গ্রুপ ডি কর্মীরা যেহেতু সাহায্য করে, এবং এই কাজগুলোই কিন্তু এই গ্রুপ ডি পদের মূল কাজ বলে আপনি কিন্তু মনে করেন। তো এরকম ভাবে আপনাদের কিন্তু উত্তরটি দিতে হবে। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবং 4 নম্বর যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে, ধরুন প্রধান শিক্ষক আপনাকে এমন কাজ দিলেন যা আপনার ডিউটির বাইরে, সেক্ষেত্রে আপনি কি করবেন। এরকম সিচুয়েশনাল কোশ্চেন কিন্তু আপনাকে করতেই পারে যারা পরীক্ষক থাকবে তারা। সেক্ষেত্রে আপনাকে খুবই কনফিডেন্সের সাথে উত্তর দিতে হবে যে স্যার আমি অবশ্যই সেই কাজটি করব যদি তা স্কুলের বা ছাত্রছাত্রীদের কোনো ভালো হয়, অর্থাৎ স্কুলের বা ছাত্রছাত্রীদের ভালোর উদ্দেশ্যে যে কাজই আমাকে প্রধান শিক্ষক দেবে সেই কাজই আমি করব, কারণ একটি স্কুল একটি পরিবারের মতো, তাই অতিরিক্ত দায়িত্ব পালন করতে আমার সেক্ষেত্রে কোনো দ্বিধা নেই। এরকম করেও আপনারা কিন্তু সেই প্রশ্নটির উত্তর দিতে পারেন। বাদ বাকি আপনারা কিন্তু আপনাদের উত্তর নিজের মতন করে রেডি করতে পারেন, কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই রকম থাকবে। এবং যে প্রশ্নগুলি এর আগে বিভিন্ন পরীক্ষাতে করেছে সেই প্রশ্নগুলি আপনাদের কাছে তুলে ধরছি। এবং আরো একটি প্রশ্ন যেটা করতে পারে সেটা হচ্ছে আপনার স্টেট ওয়াইজ, অর্থাৎ আমি আগেই বললাম আপনি যে জেলার নাম মেনশন করবেন বা আপনি যে গ্রামের নাম বা যে ব্লকের নাম মেনশন করবেন সেই ব্লক ধরেও আপনাদের প্রশ্ন করতে পারে। যেমন আপনার জেলার নাম কেন এমন হয়েছে, বা আপনার জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। তো এরকম প্রশ্ন কিন্তু করতেই পারে। সেক্ষেত্রে উত্তরটা কিন্তু আপনার জেলার উপর নির্ভর করবে। যদি উত্তর দিনাজপুর হয় সেক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলা 1992 সালে পশ্চিম দিনাজপুর ভেঙে তৈরি হয়েছিল, এবং এই উত্তর দিনাজপুর জেলার বিখ্যাত ব্যক্তি হিসেবে কবি নির্বারণ পণ্ডিতের নাম কিন্তু আপনারা বলতে পারেন। তো এরকম ভাবে উত্তর আপনারা কিন্তু দিতে পারেন। তো সম্ভাব্য 5খানা প্রশ্ন আপনাদের কাছে আমি করলাম। এছাড়াও একাডেমিক রিলেটেড বিভিন্ন প্রশ্ন করতে পারে, অর্থাৎ আপনারা যে টপিকের উপর পড়াশোনা করেছেন সেই টপিকের উপর আপনাদের কিন্তু প্রশ্ন করতে পারেন। তো সেরকম ভাবে আপনাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে কিভাবে আপনারা ইন্টারভিউর প্রস্তুতি নেবেন, কি করবেন কি করবেন না, কিভাবে ইন্টারভিউ হলে ঢুকবেন এবং ইন্টারভিউ হলে ঢোকার পর কিভাবে আপনারা বসবেন, কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না, কেমন করে ড্রেস কোডটা মেনটেন করবেন, কোন কোন ড্রেস কোড গুলো আপনারা মেনটেন করবেন না বা কি কি পরে যাবেন না ইন্টারভিউ হলে, বিস্তারিত আলোচনাটাই আপনাদের কাছে করে দিলাম। এবং যখন আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে কিভাবে আপনারা ইন্টারভিউ হল থেকে বা
ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে আসবেন সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম এবং সম্ভাব্য 5খানা প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বাদ বাকি আরো প্রশ্ন কিন্তু হতে পারে, সেটা কিন্তু আপনাদের একাডেমিক রিলেটেড বিভিন্ন প্রশ্ন বিভিন্ন প্রার্থীকে করতে পারে। তো সম্ভাব্য 5খানা প্রশ্ন এবং তার যথাযথ উত্তরগুলি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এছাড়াও আপনারা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আরো বিস্তারিত আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।